সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমাদের আজকের বিষয় বাল্যবিবাহ এবং নির্যাতনের শিকার। আমাদের এখানে পর্দার আড়ালে বসে আছেন একজন কিশোরী, যার ছদ্মনাম বিলকিস। তিনি বাল্য বয়সে বিবাহিত হয়েছেন এবং তারপর নির্যাতনের শিকার হয়েছেন। আমরা সেগুলোই তার কাছ থেকে শুনবো। আর পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল হালিম, মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়। আরও আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমরা তো বাল্যবিবাহের বিষয়টি জানবো, তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আমাদের আইন অনুযায়ী বাল্যবিবাহ শব্দটিকে কিভাবে ব্যাখ্যা করা হয়। আমাদের বর্তমানে বিবাহ সম্পর্কিত যে আইনগুলো প্রচলিত আছে সেখানে বয়সের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে এরকম কোনো ছেলে বা মেয়ের বা এই উভয় পক্ষের কারো বয়স যদি এর কম হয় তাহলে সেটি বাল্যবিবাহ। এবং বাল্যবিবাহকে আমাদের আইন কিভাবে ব্যাখ্যা দেয়, যে সেটা কখন, সেটা কি অবৈধ বা বৈধ, কি বলে? আসলে আমাদের বিবাহের কয়েকটি ধাপ, ধর্মীয় একটি বিষয় রয়েছে, আবার আইনি বিষয় রয়েছে। মূলত আইন যেটি বলছে যে 1974 সালের মুসলিম যে বিবাহ এবং তালাকায় সেখানে বিবাহ নিবন্ধনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি নির্ধারিত বয়স, যে ছেলেদের ক্ষেত্রে 21 এবং মেয়েদের ক্ষেত্রে 18 হলে এই বিবাহটি নিবন্ধন করা যাবে। হ্যাঁ, সুতরাং নিবন্ধিত বিবাহ করার জন্য এই ন্যূনতম বয়সটি থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই যে এই যে বয়সটা নির্ধারিত হয়েছে 18 এবং 21, এর পেছনে ব্যাখ্যা কি? এর পেছনে আসলে শারীরিক ও মানসিক দুটো ব্যাখ্যা রয়েছে। শারীরিক ব্যাখ্যাটি হচ্ছে যে 18 বছরের আগে একটি মেয়ের শরীরটি যেভাবে পরিবর্তন হতে থাকে, তার শরীরের আভ্যন্তরীণ এবং বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিবর্তন হতে থাকে, সেটি এই বয়সটি না হলে সেটি বিয়ের উপযুক্ত হয়ে ওঠে না। তার যে রিপ্রোডাক্টিভ এজটিকে আমরা বলি, তার যে পরবর্তীতে সন্তান ধারণের জন্য তার শরীরের ভেতরে যে সক্ষমতা অর্জন করতে হবে, সেটি কিন্তু এই বয়সের আগে আসলে প্রকৃত সক্ষমতা অর্জন হয় না। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু শারীরিক এই বৃদ্ধির সাথে সাথে একটি সামাজিক দক্ষতারও প্রয়োজন রয়েছে। যে 21 বছরের আগে একটি ছেলে কিন্তু স্বাবলম্বী সাধারণত হতে পারে না, এবং সেক্ষেত্রে তার শারীরিক দক্ষতারও এবং যোগ্যতারও কিন্তু প্রয়োজন আছে, তারও কিন্তু শরীরটিকে মানিয়ে নিতে হয়। ফলে 18 এবং 21 যে বয়সটি নির্ধারণ করা হয়েছে, তা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু নির্ধারণ করা হয়েছে, কারণ এই বয়সের আগে বিয়ে হলে সেটি আসলে বিয়ের জন্য তারা তৈরি থাকে না। আচ্ছা, তাহলে আমরা একটু এবার বিলকিসের কাছে যেতে চাই। আমরা সঙ্গত কারণেই তার ছদ্মনাম ব্যবহার করছি। বিলকিস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার বয়স এখন কত? এখন 14 বছর চলছে। 14 বছর চলছে। আপনি বিয়ে করেছেন কত বছর আগে বা কত দিন আগে? 4 মাস চলছে। আপনার বিয়ের মাত্র 4 মাস হয়েছে, কিন্তু আপনার 14 বছর চলছে, মানে হচ্ছে আপনার বয়স আমরা যদি ধরে নিই তাহলে 13 এবং প্লাস, আর তার সঙ্গে কিছু যোগ হবে, তাই কি? জি জি। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হলো? এটা আপনার এত কম বয়সে তো বিবাহটা অবৈধ বাংলাদেশে, তাহলে আপনার বিয়েটা কেন হলো? আমার যে বিয়ে হবে সেটা আমি জানতাম না। হঠাৎ দেখি যে আমাদের বাড়ির লোকজন বলছে তোমাকে নিয়ে ঝিনাইদহ যাব। আমি বলছি কেন যাবেন? বলছে একটু দরকার আছে, তোমাকে নিয়ে ঝিনাইদহ যেতে হবে। তারপর আমাদের বাড়ির লোকজন বলল, আমার মা বলল, তারপর আমি গেলাম ঝিনাইদহ। যাওয়ার পরে আমাকে একটা সাদা কাগজ দেওয়ার পর বলল যে তুমি এটাতে একটা সই করো। আমি বলছি কিসের জন্য সইটা করবো? আমি 2বার জিজ্ঞেস করলাম। বলছে কোনো সমস্যা নেই, তুমি সইটা করো। পরে আমি সই করলাম। সই করার পরে আমি জানতে পারলাম যে আমার বিয়ে হয়ে গেছে। এই কথাটা আপনাকে কে বললো যে তোমাকে যেখানে যেতে হবে এবং সই করো, এটা কে বললো? আমার দাদি, কাকা এবং আমার কাকা সুমন্দি সম্পর্কে আমার মামা হয়, সে বলছিল। আপনার বাবা মা কি বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছে। আচ্ছা, তাহলে ওনারা কি বলেছিল তখন? আমার মা তখন আমাকে বলছিল যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনার ভাই কি করেন? ভাই গাড়ি চালায়। আচ্ছা, আপনারা কি একসঙ্গে থাকেন? হ্যাঁ, আমরা একসাথে। তাহলে তখন আপনার বাবা এবং ভাইয়ের মতামত কি ছিল? আমার ভাইয়া তখন প্রথমে আমার ভাইয়া শুনিনি, আর আমার আব্বু বিদেশ ছিল। আব্বু বলছিল তুমি রাজি হয়ে যাও, ওখানে যাও, এই কথা বলছিল। আর ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল না তখন। তারপর আপনি যাওয়ার পর কি দেখলেন? যাওয়ার পর দেখলাম যে আমাকে ঝিনাইদহ কোর্টে নিয়ে যাওয়া হয়। পরে আমি বললাম যে এই জায়গায় কেন এনেছেন আমাকে? বলছে একটু দরকার আছে, তোমাকে একটা সই করতে হবে। এবং সেটাও আপনার চাচাই বলল আপনাকে? হ্যাঁ। যখন বুঝলেন যে আপনার বিবাহ হয়েছে এবং এই ব্যক্তি আপনার স্বামী, ওনাকে আপনি কখন দেখলেন? আমি সইটা করার পরে জানতে পারলাম এবং দেখলাম।
আচ্ছা, ওনার সঙ্গে আপনার বয়সের পার্থক্য কত? 8 বছরের বেশি হবে। 8 বছরের বেশি। ওনার বয়স কত? 26 কি 27 হবে। আচ্ছা, আপনি কার কাছ থেকে শুনেছেন এটা? এটা আমি ওনাদের বাড়িতে যেয়ে শুনলাম, ওনার মেজে ভাবির কাছে। তারপর আপনি আপনার স্বামীর বাড়ি ছেড়ে চলে এলেন কেন? আমি মাত্র তো 4 মাস হলো আপনার বিয়ের। হ্যাঁ, আমি লেখাপড়া করতে চাইছিলাম, ওনারা কেউ রাজি ছিল না লেখাপড়া করানোর জন্য। পরে আমি হঠাৎ করে আমার মনে পড়ে যায় যে মানে আমাদের গ্রামে একটা বিয়ে হচ্ছিল, ওইখানে যে ইউনূস স্যার ওই বিয়েটা ভণ্ডুল করার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার বয়স ঠিক ছিল তাই বিয়েটা ভণ্ডুল করা হয়নি। তারপর আমাদের স্কুলে যে ইউনূস স্যার ফোন নাম্বার দিয়ে আসে, হঠাৎ করে আমার মনে পড়ে যায়। তারপর ওই ফোন নাম্বার নিয়ে বাসা থেকে নিয়ে তারপর আমি ইউনূস স্যারের কাছে ফোন করি। ইউনূস স্যার কিছুক্ষণ পর একজন মহিলা মেম্বার এবং 2 জন পুরুষকে নিয়ে যে আমাকে উদ্ধার করে আমাদের বাড়িতে দিয়ে আসে। মানে আপনি তখন জানতেন যে আপনার অনিচ্ছায় এই কাজটা হচ্ছে এবং সেটা একটা প্রতিকার আপনি পাবেন ইউএনও সাহেবকে ফোন করলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং তারপর আপনি সেভাবে আপনার নিজের বাড়িতে ফেরত এলেন। আপনি আসার পর আপনার বাড়ির লোকজন কি বলল? বাবা মা এবং ভাই পরে বুঝতে পারে যে এটা অন্যায় হয়েছে, তাই ওনারা আবার আমাকে লেখাপড়া করাতে চাইছিল, কিন্তু আমার শ্বশুরবাড়ি কেউ রাজি ছিল না। বিষয়টা কিন্তু খুব, তার কথায় মনে হলো বেশ খুবই সরলীকরণ, একটা সরল পথের মধ্য দিয়ে এগিয়েছে। খুব সাধারণ একটা বিষয় বিয়ে দিয়ে দিল, আবার নিয়ে আসলো। মানে আপনি তো আসলে এই প্রজেক্টে কাজ করছেন, আপনি মহাপরিচালক হিসেবে আপনি কি রকম ভাবে দেখেছেন? বিলকিস যে বর্ণনা দিল, আসলে তার কোনো বিয়ে হয়নি। আচ্ছা, এটি যেটা বোঝানো হয়েছে যে এটি তার কথা থেকে যেটা আমরা বুঝেছি যে কোনো উকিলের মাধ্যমে এটি একটি এফিডেভিট করা হয়েছে। এফিডেভিট আসলে কোনো বিয়ে নয়। কোনো উকিল বা কোনো কোর্ট বাংলাদেশে কিন্তু বিবাহ অপরাধ দিতে পারেন না। বিবাহের জন্য একটা ধর্মীয় নিয়মকানুন রয়েছে, যেখানে একজনের প্রস্তাব করতে হয়, একজনের স্বীকৃতি দিতে হয় এবং বিবাহটাকে পূর্ণাঙ্গ নেওয়ার জন্য এটা একটি নিবন্ধনও করতে হয়, যেটি বিভিন্ন ধর্ম অনুযায়ী আমরা স্বাভাবিকভাবে বিবাহ নিবন্ধক বলে থাকি। তার আসলে কোনো বিবাহ হয়নি, সে যেটা থেকেছে বিবাহ ছাড়া থেকেছে। এবং আমরা এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাচ্ছি, বাংলাদেশের সকল লোকজনের কাছে অনেকেরই একটা ধারণা আছে কোর্ট ম্যারেজ। আসলে কোর্ট ম্যারেজ বলে বৈধ কোনো শব্দ বাংলাদেশের কোনো আইনে নাই। হ্যাঁ, সুতরাং এই যে তথাকথিত এফিডেভিট মাধ্যমে যেটা বলা হচ্ছে, এটা আসলে কোনো বিবাহ নয়। তার খোঁজ কিভাবে পেলেন? ইউএনও সাহেবের মাধ্যমে? এটা আমরা পেয়েছি ইউএনও সাহেবের মাধ্যমে। জি, মূলত ইউএনও সাহেবই তার এই বিষয়টা প্রতিকার করেছেন। তবে আমরা গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়, আমরা আসলে প্রকল্প নেই, এটি মাননীয় প্রধানমন্ত্রী যে 2008 সালে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী এই ইউনিটটি তার কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন যে সরকারের যে সংস্কার রয়েছে তার সুফল জনগণের মধ্যে পৌঁছে দিতে। জি, আমরা আলোচনার এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। ওনারা হয়তো বা আমার খরচ দিতে পারছিল না লেখাপড়ার, অথবা আমার অন্যান্য খরচ দিতে পারছিল না, সেই কারণে মনে হয় বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম বাল্যবিবাহ এবং নির্যাতনের শিকার বিলকিসের সঙ্গে। আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল হালিম, মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়। পাশাপাশি আরও উপস্থিত আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমি একটু ডক্টর হেলাল উদ্দিন সাহেবের কাছে যেতে চাই যে আমরা কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি যার মধ্যে বিষয় ছিল জিন বাবা। রাতের বেলা 11টা বা 2টা 3টার সময় ফোন করে বলে, তুই যদি আগামীকাল মসজিদের পাশে একটা ইটের নিচে 3000 টাকা রেখে না আসিস তাহলে তোর ক্ষতি হবে। আমাদের সেই ভদ্রমহিলা, উনি নিজে যে মসজিদের পাশে অন্য একটা দোকানের কাছে পিছনে ইটের নিচে সে টাকাটা রেখে আসছে। এখন ধরেন এই যে ভদ্র তাকে বিয়ে দিয়ে দিল, বিয়ে হলো কি হলো না কোনো কিছুই না, আপনার শুনে কি মনে হলো? না, আসলে স্যার যেটি বললেন এটি কোনো বিবাহ যেহেতু হয় নাই আইনের দৃষ্টিতে, তা আমি বলবো যে বিলকিস হচ্ছে প্রতারণার শিকার। সে কিন্তু একটি প্রতারণার শিকার হয়েছে। সেই প্রতারণার সাথে তার পরিবারের সদস্য সহ আরও বিভিন্ন মেশিনারিজ কিন্তু এর সাথে জড়িত ছিল। ওই যে যিনি এফিডেভিট করেছেন সেই জায়গার যারা এফিডেভিটের দায়িত্বে থাকেন তারা থেকে শুরু করে অন্যান্য অনেকে এবং তার শ্বশুরবাড়ির লোকজন তারা কিন্তু এই প্রতারণার জায়গা থেকে জড়িত ছিল। ফলে এটিকে সরাসরিভাবে বাল্যবিবাহ না বলে আমরা বলতে পারি এটি একটি প্রতারণামূলক একটি ঘটনা ঘটেছিল তার। জি, এখন তাহলে আমরা একটু জনাব মোহাম্মদ আব্দুল হালিম আপনার কাছে প্রশ্ন করতে চাই। ধরেন আপনারা তো গভর্নেন্স ইনোভেশন ইউনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করছেন প্রধানমন্ত্রীর হয়ে। এখন আপনাদের ডেটা কি বলে যে বাংলাদেশের আসল চিত্র আসলে কতটুকু কি দাঁড়াচ্ছে, বাল্যবিবাহের পরিমাণ কেমন দাঁড়াচ্ছে এবং সেটার আফটার ইফেক্ট কি হচ্ছে? এটা যদি আমরা একটু বলি যে আমরা মূলত
এই ধরনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আন্তর্জাতিক ডাটা ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে ইউনিসেফের যে পরিসংখ্যান সেখানে আমরা দেখেছি যে 2011 সালে আমাদের দেশে তাদের পরিসংখ্যান অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদের বয়সের বিবাহের যে প্রিভ্যালেন্স সেটা ছিল 66%। এইটি 2015-তে এসে এটা 52%-এ নেমে এসেছে। তো 15 বয়সের নিচের যে বিবাহের হার এইটিও 2011 সালে ছিল 47% এবং এখন এটি 18%-এ নেমে এসেছে। এটা ব্যাপক হারে কমেছে। এটি হচ্ছে ইউনিসেফের তথ্য। আর বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে তাদের তথ্য অনুযায়ী আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে 2011 থেকে 2015 সাল পর্যন্ত তারা যে তথ্য দিয়েছে তাতে আমাদের বাল্য বিবাহের হার এখন 25%-এর নিচে। তাহলে আমরা একটু ডক্টর হেলালুদ্দিন সাহেবের কাছে যেতে চাই। ধরেন বাল্য বিবাহ আমাদের তো আমরা দেখেছি যে আমাদের দেশে ধরেন আমরা যদি একটু খোঁজ খবর নেই, আমাদের বাবা মা দাদা দাদি সবাই যে খুব 18 বছরের পরে বিবাহ হয়েছে তা কিন্তু না। এখন এই বিষয়টাকে আমরা কিভাবে আলাদা করব? কারণ বাল্যবিবাহের নামে আমাদের এখানে নানা রকম শোষণ নির্যাতন হচ্ছে, আবার পাশাপাশি কিন্তু স্বাভাবিক কেসও আমরা দেখি। আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসেবে? আমরা বলি যে বাল্যবিবাহ যাদের হবে তারা সবাই কিন্তু একই ধরনের মনোসামাজিক পীড়নের শিকার হবে না, তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বাল্যবিবাহটাকে আমাদের অবশ্যই নিরোধ করতে হবে। এবং স্যার যেটি বললেন যে গত 2011 থেকে 15-16 পর্যন্ত হারটি কমে এসেছে, এই হার কমার জন্য যারা কাজ করছেন, প্রতিরোধে কাজ করছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু পাশাপাশি আমরা একটি জিনিস বলবো যে বাল্যবিবাহের কুফলের ফলে যেই ঘটনাগুলো ঘটে সেই সূচকগুলোর মান কমেছে কিনা, এই যে নারীদের ক্ষমতায়নটি বেড়েছে কিনা, তাদের শিক্ষা জীবন থেকে ঝরে যাওয়াটি কমেছে কিনা, এবং বাল্যবিবাহের কারণে সৃষ্ট তাদের শারীরিক যে সমস্যাগুলো হয় সেটি কমেছে কিনা, বাল্যবিবাহের কারণে তাদের যে মানসিক চাপ, ডিপ্রেশন, বিষণ্ণতা, কনভার্সন ডিসঅর্ডার ইত্যাদি নিয়ে আমাদের কাছে আছে সেগুলো কমেছে কিনা, সেগুলোর দিকে আমরা কিন্তু বেশি নজর দিতে চাই। আমরা বলতে চাই এইগুলো হবে আমাদেরকে মূল সূচক, যেগুলো দিয়ে আমরা বলতে পারবো যে বাল্যবিবাহের কুফলটি কমেছে। শুধু সংখ্যাতাত্ত্বিক জরিপের উপর ভিত্তি করে আমরা যদি খুব বেশি খুশি হয়ে যাই, আমরা মনে হয় সেটা ঠিক হবে না, আমরা সূচকের দিকে তাকাতে চাই। জি, আমরা একটু এই আলোচনার মাঝখানে একটু বিলকিসের কথা শুনতে চাই। বিলকিস, আপনি যখন ফিরে এলেন এবং আপনি তখন বাসার পরিবেশ দেখে বা আপনার বাবা ভাই মা ওনাদের দেখে আপনার কি মনে হলো যে আসলে ওনারা আপনাকে এত দ্রুত অন্যের ঘরে পাঠাতে চাচ্ছিল কেন, যদি আমরা বিষয়টাকে আপনার ভাষায় বিয়ে হিসেবে ধরে নেই? ওনারা হয়তো বা আমার খরচ দিতে পারছিল না লেখাপড়ার, অথবা আমার অন্যান্য খরচ দিতে পারছিল না, সেই কারণে মনে হয় বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, তো আসার পরে এখন আপনার পরিকল্পনা কি, আপনি কি করছেন? এখন আমার পরিকল্পনা, আমি এখন লেখাপড়া করব, স্কুলে ভর্তি হয়েছি, নিয়মিত স্কুলে যাচ্ছি, লেখাপড়া করছি আর কি। আচ্ছা, এখন আপনার বাসার লোকজন আপনাকে সহযোগিতা করছে নাকি আমাদের এই ভাইরা আপনাদেরকে সহযোগিতা করছে? কার সহযোগিতা আপনি পড়াশোনা করছেন? এই যে ইউনো স্যারদের সহযোগিতায় লেখাপড়াটা করছেন। জি, আমরা এই পর্যায়ে আমরা যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আমাদের ডক্টর হেলালুদ্দিন আহমেদ সাহেব যেটা বললেন যে কিছু আলোচনার মধ্যে কিছু ক্রাইটেরিয়া এলো যে কি কি ধরনের রিয়াকশন হতে পারে বাল্যবিবাহের এবং আফটার ইফেক্ট কি হতে পারে, এই প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই ডাক্তার হেলাল সাহেব যেটা বলেছেন তার যদি আমি একটু সাপ্লিমেন্ট করি কিছু বিষয়গুলো বলি, যে আমাদের বিভিন্ন পরিসংখ্যান যেটি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে যে 1991-92 সালে স্কুলে 100 ছেলের বিপরীতে 52টি মেয়ে ভর্তি হতো। আজকে কিন্তু 100 ছেলের বিপরীতে 103টি মেয়ে সেখানে থাকছে, একটি বিষয়। এবং আমাদের যে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এই পরিসংখ্যানগুলো ওনারা আমাদের চারও ভালো জানেন, এগুলো ব্যাপক হারে কমে এসেছে। আমরা আলোচনার এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমাদের দেশের লোকজনদের এই বাল্যবিবাহের বয়স এবং এর পরবর্তী যে কুফল, এই বিষয়ে সচেতনতা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক বেশি। আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম বাল্যবিবাহ এবং নির্যাতনের শিকার বিলকিসের সঙ্গে। আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল হালিম, মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়। পাশাপাশি আরও উপস্থিত আছেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। জি, আপনি যেটা বলছিলেন। আসলে বাল্যবিবাহের পরবর্তী সময়ে পারিবারিকভাবে যে সমস্যাগুলো ওই লোকগুলো ভোগ করতো, সেই বিষয়গুলোতে আমরা বিভিন্ন জরিপে কিন্তু দেখছি সেখানে একই রকম অবস্থাটি রয়ে গেছে। জি, সেই অবস্থাটার কিন্তু পারিবারিকভাবে এখানে উন্নতি হয়নি। জি, সেই জন্যই আমরা চাচ্ছি যে যে সমস্ত ভুল ধারণার প্রেক্ষিতে
বিবাহ দিয়ে অনেক সময় অভিভাবকরা মনে করেন যে আমি সমস্যাটার সমাধান করলাম, সেইখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। কেন এটা মূলত তাদের অদূরদর্শিতার ফলে তারা বিয়ে দিয়ে দিচ্ছেন। জি, যে যেটা বিলকিস বলল, খাওয়াতে পারছেন না, এর সমাধান কিন্তু বিয়ে দেওয়া নয়। রাইট। কেন সরকারের বহু কর্মসূচি রয়েছে, স্কুল পর্যায়েও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে, উপবৃত্তির বাহিরেও যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী রয়েছে, এর বাহিরে মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং এমনকি সরকারের সাথে বহু এনজিও তাদেরকে কিন্তু সাপোর্ট করে। এই বিষয়টা নিয়ে যখন আমাদের বেশ কতগুলো বাংলাদেশে যারা এনজিও দ্বারা কাজ করে তারা অনেক জরিপ করেছে, তাতে আমরা দেখেছি যে আমাদের দেশের লোকজনদের এই বাল্যবিবাহের বয়স এবং এর পরবর্তী যে কুফল, এই বিষয়ে সচেতনতা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক বেশি। তারপরেও তাদেরকে এই সচেতন রাখার জন্য বিদ্যালয় পর্যায়ের সিলেবাসেও এই বিষয়গুলো পড়ানো হয়। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান করে, যেমন আজকেও আপনি একটি যে অনুষ্ঠানটি করছেন, এইটিও কিন্তু মূলত যারা শুনছেন, সম্মানীয় যারা দেখছেন, এটিও কিন্তু তাদের সচেতনতার জন্যই কাজ করে এবং সরকার কিন্তু ব্যাপকভাবে সেই কাজটিও করছেন যাতে তারা সচেতন হয়। তো পাশাপাশি যে জায়গাটিতে আমাদের কাছে মনে হয়েছে যে সচেতন তারা হলেন, জানলেন, কিন্তু অনেক সময় তারা বিষয়টাকে মানেন না। তা আমরা সে মানানোর ক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করছি। পাশাপাশি এই যে অসংখ্য দানের সুবিধাগুলো রয়েছে এবং তার হাতের নাগালের মধ্যে রয়েছে, সেই বিষয়গুলোও আমরা করছি এবং তারা যাতে সহজেই বাল্যবিবাহের শিকার হতে না পারে, এই জন্য যারা আসলে বিবাহ পড়ান, আমরা দেখেছি যে এই গ্রুপ যারা আর কি, এটা হুজুর হতে পারেন, মৌলভী হতে পারেন, পুরোহিত হতে পারেন, ঠাকুর, ওঝা, বিভিন্ন ধর্মের কিছু লোকজন মূলত তারা বিবাহটা পড়ান। আমরা তাদেরকেও সচেতন করছি, তাদেরকেও দক্ষ করছি যে আপনি বিবাহ পড়ান, আপনিই পড়াবেন, কিন্তু এই যে ন্যূনতম আইনের যে বিধানটি এবং এর ন্যূনতম আইন সরকার কেন নির্ধারণ করেছেন, যেটি হেলাল সাহেব যেটি বলেছেন যে তার শারীরিক মানসিক বিকাশের জন্য প্রয়োজন, সেই বিষয়ে আমরা ওই লোকগুলোকেও আমরা আসলে সচেতন করছি। আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন একটা থাকবে। ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, আবার পাশাপাশি গভর্নেন্স ইনোভেশন ইউনিট, এবং তাদের থ্রুতে এই কাজগুলো করার পেছনের কারণটা কি, এটা আমরা আপনার কাছে জানতে চাইবো এবং সেটা কোনোভাবে ক্ল্যাশ করে কিনা এইটুকু জানতে চাইবো। তার আগে আমরা একটু ডক্টর হেলালুদ্দিন আহমেদ সাহেবের কাছে জানতে চাই। ধরেন আপনি কিছু পয়েন্ট বলেছেন, ধরেন আমাদের যে অনুষ্ঠান যারা দেখছেন, আমরা জানি না এমন অনেক পরিবারেও হয়তো এখন কোনো একজন কিশোরী সংসার করছেন, এখন সেই ক্ষেত্রে তার কি ধরনের ঝামেলা হতে পারে এবং সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা কিভাবে সেটা ফেস করবেন? আমরা প্রথমত বলবো যে বাল্য বিবাহটি কিন্তু প্রতিরোধযোগ্য। যদি বাল্য বিবাহটি প্রতিরোধযোগ্য হয়, আমরা আইনি বেষ্টনী দ্বারা সেটিকে প্রতিরোধ করব। কিন্তু কোনোভাবে যদি আইনের বেষ্টনীর ফাঁক গলে বাল্য বিবাহটি হয়ে যায়, তখন কিন্তু এটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, আমাদের সামাজিক একটি থেরাপির মধ্যে তাকে নিয়ে আসতে হবে। তখন কিন্তু আমরা শুধু আইন প্রয়োগ করে সেই বাল্য বিবাহের বিরুদ্ধে কিছু করতে পারবো না। সব রকম সাপোর্ট তাকে তখন আমাদের সাপোর্ট দিতে হবে। প্রথমত হতে তার শিক্ষা জীবনটি চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত সন্তান ধারণ না করার ক্ষেত্রে, যাতে এই তার বয়স না হওয়া পর্যন্ত সন্তান নেবে না, এই ধরনের কাউন্সেলিং তাকে দিতে হবে এবং দুটো পরিবারের সমঝোতার ভিত্তিতে এমনভাবে তাদেরকে রাখতে হবে যেন তারা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের পরে তখন তারা সিদ্ধান্ত নেয় বিয়েটিকে তারা টিকিয়ে রাখবে কি রাখবে না। এর আগ পর্যন্ত আমরা বলবো যে কোনো আইনের প্রয়োগ এখানে অনেক ক্ষেত্রে কিন্তু খারাপও হতে পারে কোনো ক্ষেত্রে। ফলে বিয়ের আগ পর্যন্ত আমরা আইনের প্রয়োগ করব। আর যদি বিয়ের শিকার কেউ, বাল্যবিবাহের শিকার কেউ হয়ে যায়, তখন আমরা সামাজিকভাবে সেটিকে মোকাবেলা করার চেষ্টা করব। জি, আমরা শেষ করব জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেবের কথা শুনে। তার আগে একটু বিলকিসের কাছে যেতে চাই। বিলকিস, আপনার কি আর কিছু বলার আছে যারা অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে? হ্যাঁ আছে। আপনারা যারা টেলিভিশনের পর্দার সামনে বসে আছেন, ওনাদেরকে বলছি, আপনারা 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দিবেন না, অথবা যদি কোনো বাল্যবিবাহ হয় সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করবেন। কারণ 18 বছরের আগে বিবাহ দিলে তাতে নানা ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে, আপনি চান যেন নতুন করে কেউ আর এই ক্রাইসিসে না পড়ুক। জি, আমরা একটু যেতে চাই মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়। এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আপনাদের কাজের মধ্যে পার্থক্যটা একটু জানতে চাই। আমরা ইতিপূর্বেও বলেছি যে আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, সে সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমগুলোর বিষয়ে সরকারের একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং এই বিষয়ে আমাদের ভূমিকাটা হচ্ছে অনেকটা অনুঘটকের মতো। বাল্যবিবাহের ক্ষেত্রে শুধু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় নয়,
এক্ষেত্রে আইনিভাবে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারা সরাসরি আইনের মাধ্যমে কাজ করছে। এর বাইরেও আমরা দেখেছি যে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 9টি মন্ত্রণালয় সরাসরি এর সাথে সম্পৃক্ত রয়েছে। সরকারের 4টি অধিদপ্তরও কাজ করছে। মাঠ পর্যায়ে বিভাগীয় প্রশাসন থেকে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার তারা সবাই কাজ করছে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট এই বিষয়ে যেহেতু উদ্ভাবনী উপায়ে একটি সমস্যার সমাধান করে, আমরা একটি উদ্ভাবনী উপায় বলেছি, সেই উপায়টিকে আমরা তাদের মাধ্যমে মাঠ পর্যায় পর্যন্ত মাধ্যমেই আসলে আমরা এটি ছড়িয়ে দিচ্ছি এবং আমরা এটা বিশ্বাস করতেছি যে এই উপায়টা বাল্য বিবাহ মুক্ত হতে সহায়তা করবে। এবং এখানে আমাদের আসার পিছনে যে মূল কাজ করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা ছিল 2014 সালে ইউকেতে ওয়ার্ল্ড গার্ল সামিট, উনি বলেছিলেন যে উনি 2021 সালের মধ্যে বাংলাদেশের 15 বছরের নিচে যে বিবাহ হচ্ছে এটাকে উনি একদমই শূন্যে নিয়ে আসবেন এবং 15 থেকে 18 বছরের মধ্যে যে বিবাহটা ছিল সেটাকেও কমিয়ে 1/3 নিয়ে আসবেন এবং 2041 সালে যখন উন্নত বাংলাদেশ হবে তখন বাংলাদেশে আসলে কোনো বাল্য বিবাহ থাকবে না। সুতরাং এই যে তার যে প্রতিশ্রুতি, এইটিকে বাস্তবায়ন করার জন্য আমরা উদ্ভাবনী উপায়ে এই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে আসলে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। বিলকিস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সুন্দর জীবন কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো, ঠিক একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন, আবার দেখা হবে।